নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মেয়েদের মেনস্ট্রুয়াল হেলথ সম্পর্কে একটা ছোট্ট আলোচনা। মেনস্ট্রুয়াল হেলথ নিয়ে আমি ছোটোবেলায় আমরা খুব বেশি এগুলো ওয়াকিবহাল ছিলাম না, বা আমাদের মধ্যবিত্ত পরিবারে এগুলো নিয়ে আলোচনা করতে নিষেধ করা হতো, কারোর সামনে এগুলো আলোচনাই করা যেত না, এবং মা কাকিমারাও খুব বিশেষ কিছু জানতেন না। কিন্তু মেনস্ট্রুয়াল হেলথ বর্তমানে এগুলো আমরা অনেকটা বেশি পড়াশোনা শিখেছি, বা এগুলো আমাদের স্কুলে মেয়েদের সাথে বা দৈনন্দিন জীবনে ছেলে মেয়েদের সাথে সকলের সাথেই কিন্তু আমরা এটা আলোচনা কিছু কিছু ক্ষেত্রে এখন করছি, কারণ এটা জানা খুবই দরকার। কারণ তারাই ভবিষ্যতের সন্তান ধারণ করবে, এবং মেনস্ট্রুয়াল হেলথ যদি অ্যাফেক্টেড হয় সেক্ষেত্রে তাদের রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশান এবং তাদের প্রেগনেন্সির সমস্যা, অ্যানিমিয়া, বিভিন্ন অসুখ হতে পারে। তো এগুলো যেটা আমার মেন মনে হয়েছে যে প্রথমেই দরকার জানা যে একটু মেনস্ট্রুয়েশন ব্যাপারটা কী। মেনস্ট্রুয়েশন ব্যাপার হচ্ছে যে প্রতি মাসে মেয়েদের যে ঋতুচক্র হয়, ইউটেরাস থেকে রক্তপাত হয়, হরমোনাল একটা যে সাইকেল হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের যে দুটো ফিমেল সেক্স হরমোন আছে তাদের পরিবর্তনের কারণে ওভারি বা ডিম্বাশয়, মেয়েদের যেখানে ওভামটা তৈরি হয় সেই ডিম্বাশয় পরিবর্তন হয়, এবং সেই ওভারি থেকে যে একটি প্রতি মাসে ডিম্বাণু বেরোয়, সেই ডিম্বাণুটি ওই ঋতুচক্রের মাধ্যমে শরীরের বাইরে চলে আসে, ইউটেরাসের মাধ্যমে বা জরায়ুর মাধ্যমে সেই ডিম্বাণুটি বাইরে চলে আসে শরীরের বাইরে, এবং সেই ডিম্বাণুর সঙ্গে কিছু ইউটেরাসের বা জরায়ুর কোষও বেরিয়ে আসে, কিছু ব্লাড ভেসেল রাপচার করে সেই ব্লাড ভেসেল থেকে কিছু রক্তপাত হয়। তো এটা সাইক্লিক্যাল অর্ডারে হয়। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের লেভেল রক্তে ওঠানামা করে, এবং তার ফলে প্রতি মাসেই এই ঋতুচক্র দেখা দেয়। এই ঋতুচক্রটা শুরু হয় সাধারণত মেয়েদের 11 থেকে 13 বছর বয়সে, এবং শেষ হয় 45 থেকে 53 এই বয়সে। তো এই পুরো সময় ধরে প্রতি মাসেই মেয়েদের ঋতুচক্রটা তারা স্বাভাবিক হিসেবেই তারা এটা তাদেরকে মেনে নিতে হয়, কারণ ফিমেল হরমোনসের যতক্ষণ তার উপস্থিতি শরীরে থাকবে এই ঋতুচক্রটি আবর্তিত হয়, এবং যখন 53 বছর বা 52 বছর যার হয়ে যাচ্ছে, কারণ এই হরমোনের প্রভাবটা আস্তে আস্তে কমতে শুরু করে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এই হরমোনগুলো লেভেলটা তখন কমতে শুরু করে, এবং তখন আস্তে আস্তে এই ঋতুচক্র বন্ধ হয়ে যায়। সেটাকে আমরা বলি মেনোপজ, মানে পার্মানেন্টলি তার ঋতুচক্রটা বন্ধ হয়ে গেল। আর যখন ঋতুচক্রটা বাচ্চাদের মেয়েদের শারীরিক পরিবর্তন, মানে হরমোনের লেভেল বাড়তে থাকা বা তাদের অ্যানাটমিক্যাল চেঞ্জেস হতে থাকা, এগুলি যখন তাদের ফিজিওলজিক্যাল যে পরিবর্তন হচ্ছে, অ্যানাটমিক্যাল চেঞ্জ হচ্ছে বডিতে, তো সেটা 11 থেকে 13 বছরের মধ্যে তাদের প্রথম ঋতুচক্র শুরু হয়, সেটাকে মেনার্কি বলে। তো এই মেনার্কি থেকে মেনোপজ, এই পুরোটাই আমাদের কিন্তু মেনস্ট্রুয়াল হেলথটা জানা দরকার। এই মেনস্ট্রুয়াল হেলথটা সবার ক্ষেত্রে একরকম থাকে না, যেমন মেনার্কি কারোর একটু আগে হয়ে যায়, কারোর একটু দেরিতে হয়। যদি খুব দেরি করে হয় তাহলে ডক্টরের কাছে যেতে হবে, আবার যদি খুব আগে হয়ে যায়, 9 বছরের আগে, বা দেরি করে 15-16 বছর হয়ে গেছে মেনার্কি হলো না, সেক্ষেত্রেও কিন্তু ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে, কারণ হরমোনের গণ্ডগোল দেখা দেয়। তাছাড়া মেনোপজের সময়ও কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে, মেনার্কির সময়ও কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। মেনার্কির সময় যে মানে প্রথম যখন ঋতুচক্র শুরু হয় তখনও কিছু ইরেগুলারিটি দেখা যায়, প্রতি মাসে না হয়ে সেটা
ঠিক মতো ডেটে না হয়ে ওটা কম বেশি বা পরিমাণে বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই হরমোনাল ইমব্যালেন্সটা তখন ওষুধের মাধ্যমে ঠিক করে এই ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টগুলো করা যায়। কারণ বেশি পরিমাণে রক্তপাত যদি হয় তাহলে বাচ্চা মেয়েটির অ্যানিমিয়া হয়ে যাবে এবং সে অসুস্থ হয়ে পড়বে, তার স্কুল হ্যাম্পার হবে। তো অবশ্যই মায়েদেরকে লক্ষ্য রাখতে হবে বাচ্চাটি যেন অসুস্থ হয়ে না পড়ে অতিরিক্ত রক্তপাতের ফলে। এবং মেনোপজের সময়ও প্রবলেম হয়, যে হরমোন যেহেতু কমতে শুরু করে মেয়েদের কিন্তু বিভিন্ন রকমের সিমটম দেখা যায়, যেমন অতিরিক্ত রাত্রিবেলা ঘেমে যাওয়া বা হঠাৎ করে প্রচুর কাঁপুনি দেওয়া বা হট ফ্ল্যাশ হওয়া, কান মাথা গরম হয়ে যাওয়া, তারপর ইরিটেশন, মেন্টাল একটা খিটখিটে ভাব চলে আসা, এগুলো হতে পারে। সেগুলো হরমোনাল ইমব্যালেন্সের লক্ষণ। অতিরিক্ত হলে পরে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। আর তাছাড়া যেটা হয়, বোনসের একটা লস হতে থাকে মেনোপজের পরে। ইস্ট্রোজেন হরমোন, প্রজেস্টেরন হরমোন এগুলো কমে যাওয়ার ফলে আমাদের বোনসে লস হয়, মানে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে, গাঁটে ব্যথা ইত্যাদি হয় এবং হার্টের অসুখ সেগুলো কিন্তু মেনোপজের পরে বাড়ে। কারণ ইস্ট্রোজেন হরমোন কার্ডিওপ্রোটেক্টিভ, ব্লাড ভেসেলগুলিকে প্রসারিত রাখে, কিন্তু যখনই মেনোপজ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই প্রোটেকশনটা চলে যাচ্ছে। তো এইভাবে তাছাড়া মুডের সমস্যা দেখা দেয়, মেন্টাল একটা ডিপ্রেশন বা কগনিশনের প্রবলেম, তার চিন্তাধারা বুদ্ধিমত্তাতেও একটু ভাটা পড়ে যায়। তো এইরকম মেনোপজাল কিছু কিছু সিমটমস আছে, সেগুলো কিছুটা বাড়াবাড়ি হলে চিকিৎসার মাধ্যমে সারানো যায়। এছাড়া মেনস্ট্রুয়েশনে আরও কিছু কিছু প্রবলেম হয়, যেমন ইরেগুলার, টাইমে হয় না, হ্যাঁ, সেখানে ডাক্তারের পরামর্শ নিতে হবে। দুটি মেনস্ট্রুয়াল সাইকেলের মাঝখানে যদি আরেকটি সাইকেল চলে আসে বা ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং হয়, সেক্ষেত্রেও কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। বাচ্চা মেয়েদের মধ্যে এখন আর একটা অসুখ খুব প্রবল হয়ে গেছে মেনস্ট্রুয়েশন রিলেটেড, সেটা হচ্ছে PCOS, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যে ক্ষেত্রে আমাদের ছোট কিশোরী মেয়েদের দেখা যাচ্ছে ওভারিটায় প্রচুর সিস্ট ডেভেলপ করছে, নর্মাল ওভিউলেশন বা ডিম্বাণু তৈরি হওয়ার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, মানে ডায়াবেটিস দেখা দিচ্ছে, তাদের ওজন বৃদ্ধি পাচ্ছে, মুখে পিম্পল আসছে, মুখে হেয়ার আসছে। তো সেইগুলো কিন্তু সবই হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। অতিরিক্ত ইস্ট্রোজেন হরমোন থাকছে এবং প্রোজেস্টেরন ইমব্যালেন্স হচ্ছে, যার ফলে এদের নিয়মিত ঋতুচক্রটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা কারণ হচ্ছে আমাদের এখন বর্তমান যে লাইফস্টাইল, বসে থাকা, বাচ্চারা বেশি খেলাধুলো করে না এবং ফাস্ট ফুড খাচ্ছে, এইসব কারণে কিন্তু ওয়েট বাড়ছে এবং ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনাল ডিসব্যালেন্স হয়ে PCOS দেখা দিচ্ছে। তো সেই জন্য এক্সারসাইজ এবং ওয়েট কন্ট্রোল কিন্তু জরুরি এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে বাচ্চা মেয়েদেরকে, কারণ পরে এটা কিন্তু প্রেগনেন্সিতেও সমস্যা হতে পারে। অনেক সময় মেনস্ট্রুয়েশনের সময় পেটে ব্যথা হয়, খুব কমন, বাচ্চাদের দেখা যায়, বাচ্চা মেয়েরা স্কুল যেতে পারছে না, পেটে ব্যথা হচ্ছে, তলপেটে। এটা হচ্ছে ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়েশনের ব্যথা। ওটা প্রথম কিছু দিন শুরু মেনার্কি হওয়ার পর কিছুদিন হয়, পরে আস্তে আস্তে এই ব্যথাটা চলে যায়, ঠিক হয়ে যায়। এটাকে অল্প বিস্তর হলে সেটা ব্যথার ওষুধ দিলেই একটু কমে যায়। মাঝে মাঝে সাইকেল যদি প্রথম 1-2 দিন ব্যথা হয়, 1-2 ব্যথার ওষুধ খেলেই সেই ব্যথাটা চলে যায়। কিন্তু যদি কন্টিনিউয়াসলি এই ধরনের ডিসমেনোরিয়া বা মেনস্ট্রুয়েশনে ব্যথা হতে থাকে, তাহলে কিন্তু তাকে
ডক্টরের কাছে যেতে হবে, কারণ পেটের মধ্যে কোনো আদার অ্যানাটমিক্যাল সমস্যা থাকতে পারে। এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ হয়, সেটা হতে পারে। আর একটা মেনস্ট্রুয়েশনের অসুখ আছে যেটাকে টিউমার থেকে হয় ইউটেরাসে, সেটাকে বলে ফাইব্রয়েড। ফাইব্রয়েড ইউটেরাস এক রকমের ক্যান্সার নয় এটা, কিন্তু বড় টিউমার, যার কারণে কারোর বাচ্চা হতে অসুবিধা হতে পারে, কারোর অতিরিক্ত ব্লিডিং হতে পারে ঋতুচক্রের সময়, তো সেটাকে মেনোরেজিয়া বলা হয়। সেই ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হতে পারে। অনেক সময় বেশি বয়সে হলে, মেনোপজ হলে এই মেনোরেজিয়াটা কারেকশান হয়ে যায়, তখন ট্রিটমেন্ট দরকার পড়ে না। কিন্তু অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে যেখানে ফাইব্রয়েডের জন্য মেনোরেজিয়া হচ্ছে, তাদের কিন্তু প্রেগনেন্সি প্রবলেম হতে পারে। সেই ক্ষেত্রে সেই টিউমারকে অপারেশন করে বাদ দিতে হবে, তার জন্য ডাক্তারের পরামর্শ জরুরি। আর একটা টার্ম হচ্ছে মেনস্ট্রুয়েশনে, সেটা হচ্ছে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া মানে মেনস্ট্রুয়েশন হঠাৎ করে, অ্যামেনোরিয়া মানে ঋতুচক্র বন্ধ হয়ে গেল। ঋতুচক্র বন্ধ হওয়ার মেন কারণ প্রথমেই দেখা হয় যে তার কোনো প্রেগনেন্সি এসেছে কি না। যদি প্রেগনেন্সি টেস্টে পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তার অ্যামেনোরিয়া হবে, কারণ সেই বাচ্চাটি সেখানে ডেভেলপ করবে এবং 9 মাস তার সেই পিরিয়ড হবে না। তার প্রেগনেন্সি শেষ হবার, ডেলিভারি শেষ হবার 6 সপ্তাহ বাদে আবার ইউটেরাস এবং ওভারি তাদের আগের অবস্থায় ফিরে যাবে, নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে। তখন আবার তার ঋতুচক্র শুরু হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং মাদার যারা, তাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনটা যেহেতু প্রোল্যাকটিন হরমোন থাকে সেই সময় বেশি, তখন এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সাইকেলটা একটু বন্ধ থাকে, এবং সেক্ষেত্রে তার ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বা ওই সময় বাচ্চা যখন ব্রেস্ট মিল্ক খায়, তার ঋতুচক্র বন্ধ থাকতে পারে। তবে সেটা কী কারণে বন্ধ আছে, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে দেখে নেওয়া উচিত। আর মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে দুটো কথা বলতে চাই। মেনস্ট্রুয়েশন আমরা আগেই বললাম, যেটা যেহেতু একটা ফিজিওলজিক্যাল স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটি মেয়ের জন্য, তার সেটাকে সামলানোর বা তার নিয়মকানুনগুলো জেনে রাখা উচিত, বা পরিচ্ছন্নতা মেনটেন করে তার এই মেনস্ট্রুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। আগেকার দিনে কাপড় ব্যবহার করতেন মা কাকিমারা, সেটা ভালো করে ধুয়ে সাবানে ধুয়ে রোদে শুকিয়ে নিতেন। সেই পদ্ধতিতে অসুবিধে কিছু হতো না, ইনফেকশন হতো না। কিন্তু সবসময় সেই পদ্ধতি বা যারা কার্যালয়ে যান যে সমস্ত মহিলারা, তাদের জন্য এটা অসুবিধা। তো তারা এখন বর্তমানে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন। স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করলে সেটা 4 থেকে 6 ঘন্টা বাদে সেটা ডিসপোজ করতে হবে। তার একটা প্রাইভেসি দরকার হয় সেটা ডিসপোজ করার জন্যে বা সেটা ব্যবহার করার জন্যে, এবং এটা ঠিকমতো ডিসপোজ করতে হয়। ওই স্যানিটারি ন্যাপকিনের যে প্লাস্টিকটা থাকে, সেটা কিন্তু ফ্ল্যাশ করা উচিত নয়, তাহলে কিন্তু ব্লকেজ হতে পারে। টয়লেটের যে ওয়াটার সোর্স, যেখানে আমরা এটা অনেক সময় ফেলা হয়, এটা কিন্তু একেবারেই ফেলা উচিত নয়। তো এইগুলো জানতে হবে। এবং স্যানিটারি ন্যাপকিন যদি অনেক দীর্ঘ সময় ব্যবহার করা হয়, তাহলে কিন্তু ইনফেকশনের প্রবণতা থাকবে, সেটাও টাইমটা ঠিক করে খেয়াল রাখতে হবে। আজকাল মেনস্ট্রুয়াল কাপ বেরিয়েছে এবং ট্যাম্পুনও বেরিয়েছে। ট্যাম্পুন অনেকটা স্যানিটারি প্যাডের মতোই, কিন্তু এটা একটু দীর্ঘ টিস্যু সিলিন্ড্রিক্যাল দেখতে, সেটা ইনসার্ট করা হয় ভ্যাজাইনাতে, এবং এটাও সেই একই 4 থেকে 6 ঘন্টা বাদে ট্যাম্পুনটা চেঞ্জ করতে হয়। আর মেনস্ট্রুয়াল কাপ একটি প্লাস্টিকের মানে ফাইবার কাপ থাকে, যেখানে মেনস্ট্রুয়াল ব্লাডটা কালেকশন হয়। সেই কাপটা স্টেরিলাইজ করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটা ভ্যাজাইনাতে ইনসার্ট করতে হয়, এবং সেখানে রক্তটা সেখানে কালেকশন হয়। তারপরে আবার 12 ঘন্টা পরে সেই কালেকশন ব্লাডটা ফেলে দিয়ে আবার কাপটা ধুয়ে নতুন করে পরিষ্কার করে আবার সেই কাপটা
ব্যবহার করতে হয়। তো এই কাপটা সব জায়গায় সবাই ইউজ করেন না, খুব একটা কমফোর্টেবল না। আমাদের দেশে ম্যাক্সিমাম লোকই শহরে এখন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছেন, কিন্তু তার ঠিক মতো ব্যবহার এবং তার ডিসপোজাল দরকার। গ্রামের মেয়েরা অনেকেই কাপড় ব্যবহার করে থাকেন, তো সেক্ষেত্রেও সেটাকে সান ড্রাই, মানে সূর্যের রোদে ভালো করে সেই কাপড়কে কেচে শুকনো করে নেওয়া উচিত। আর সবশেষে এটা বলবো যে মেনস্ট্রুয়েশনের সময় যে বিভিন্ন চেঞ্জেস হচ্ছে, সেই চেঞ্জেসগুলো অনেক সময় আমাদের শরীরের ক্ষতি করে। যেমন অতিরিক্ত অ্যানিমিয়া, যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, বা ডিসমেনোরিয়া, পেটে প্রচণ্ড ব্যথা, ডিসমেনোরিয়া, তো সেইগুলো, বা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, মেনস্ট্রুয়েশনের আগে একটা প্রচণ্ড ইরিটেশন, মেন্টাল মুড অফ, এগুলো দেখা যায়। প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম সবগুলোই কিন্তু বেড়ে যায় আমাদের লাইফস্টাইলে ইনঅ্যাক্টিভিটি এবং ল্যাক অফ এক্সারসাইজ। ব্যায়াম করা হয় না, খেলাধুলো করা হয় না, হাঁটা হয় না, আর ফাস্ট ফুড খাওয়া, এসব কারণে কিন্তু আমাদের শরীর অনেক মেটাবলিজম স্লো হয়ে যায় এবং হরমোনাল ইমব্যালেন্স হয়। আর একটা কারণ হচ্ছে স্ট্রেস, প্রচণ্ড টেনশন আমাদের সকলের মধ্যেই। এই স্ট্রেসের কারণে কিন্তু মেনস্ট্রুয়াল হেলথ অ্যাফেক্টেড হতে পারে। তো একটু বড় হয়ে গেল ভিডিওটা, আর আমি বেশি কিছু বলবো না। তো আশা করি লোক, মানে সবাই এটাকে, মেয়েরা বিশেষ করে এটা একটু শেয়ার করবেন। আর যদি কিছু প্রশ্ন থাকে জানাবেন, কমেন্টে লিখতে পারেন। নমস্কার।